লিখে টেক্সটটা সেন্ড করলো রুমাইশা। নিজের রুমে ওয়ার্কআউটরত সাফওয়ানের ফোনে টুং করে একটা আওয়াজ হলো। ওয়ার্কআউটে বিরতি দিয়ে শ্বেতবাড়িযুক্ত শরীর নিয়ে বিছানায় অবহেলায় পড়ে থাকা ফোনের নিকট এলো সাফওয়ান। তার কঠোর বেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দিয়ে ফোনটা তুলল সে। আননোন নাম্বার থেকে একটা মেসেজ। ফোনের লক খুলে পড়ল সাফওয়ান, কিন্তু এই মেসেজটা বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না। এত সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে যে রুমাইশা নয় সেটা খুব ভালো করেই জানা তার। মন খারাপের আসল কারণ উদ্ঘাটন করতে মনে মনে তৎপর হলো সাফওয়ান। মেসেজটা দেখেই ফোন রেখে দিল, প্রতিউত্তর করলো না। এদিকে সাফওয়ানকে আশ্বস্ত করতে পেরেছে ভেবে আনন্দিত হওয়া রুমাইশা বুঝলই না যে তার এই ছোট্ট মিথ্যা কথাটা ধরতে সাফওয়ানের 1 সেকেন্ডও সময় লাগেনি। শেষ বিকেলের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিলেন। রুমাইশা রুনিয়াকে সাহায্য করছিল। এমন সময় শাফিন ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরল। ফিরেই মা মা বলে চিল্লাতে থাকলো। এটা ওর স্বভাব। রুনিয়া সামনের পরে থাকলেও এরকম মা মা করে চিল্লাবে শাফিন। শাফিনের চিল্লানিতে রুনিয়া কিচেন থেকে হাঁক ছাড়লেন। শাফিন কিচেনের দিকে এগিয়ে গেল। এমন মজাদার রাস্তা রেডি হতে দেখে শাফিন লোভ সামলাতে পারল না। থাম করে নাস্তার প্লেটে হাত ঢুকিয়ে দিল। রুমাইশা একটা চাহতি লাগালো শাফিনের মাথায়, তারপর ভ্রুকুটি করে বলল, বেয়াদব, ভালো করে হাত মুখ ধুয়ে আয়, যা পারলে গোসল দিয়ে আয়, স্যাঁচরা কোথাকার। শাফিন রুমাইশার কথা কানে না নিয়ে আবারও নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালো। সাথে সাথেই রুমাইশা প্লেটটা সরিয়ে নিজের পেছনে লুকিয়ে রেখে বলল, মোটেই এতে হাত দিবি না, আগে সুন্দর করে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা পাবি। কিন্তু নাছুরবান্ধা শাফিন একে বেঁকে রুমাইশা থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতেই থাকলো। শেষ পেশ না পেরে ইনোসেন্ট মুখ করে বলল, আর এক পিস প্লিজ আপু। কিন্তু শাফিনের এমন ইনোসেন্ট গিরিতে গলল না রুমাইশা। চোখ টিপ দিয়ে মাথা নাড়িয়ে বোঝালো যে কিছুতেই নাস্তার প্লেট সাফিনকে দেওয়া হবে না। সাফিন আর রুমাইশার এমন দুষ্টুমি দেখে হাসলেন রুনিয়া। তারপর শাফিনকে উদ্দেশ্য করে বললেন। রুনিয়ার মুখে সাফওয়ানের নাম শুনে কেঁপে উঠল রুমাইশা। চোখে মুখে হঠাৎ করেই বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ কত হাসি খুশি ছিল ও, সাফওয়ানের ব্যাপারটা তো ভুলেই গিয়েছিল। রুমাইশার হঠাৎ এমন কেঁপে ওঠা আর চুপ হয়ে যাওয়া দেখে বেশ খেয়াল করলো শাফিন। আর তার এই নীরবতা যে সাফওয়ানের নাম শুনেই শুরু হয়েছে সেটাও বুঝতে পারল। কিন্তু এরকমটা কেন হলো সেটা শাফিনের অজানাই থেকে গেল। সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে শাফিন সেখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলে গেল, আমি পারবো না, আমার ফ্রেশ হতে দেরি হবে, তুমি আপুকে বলো। শাফিনের যাওয়ার দিকে তাকিয়ে রুমাইশা ভাবতে থাকলো, এখন তো তাকেই যেতে হবে নাস্তা দিতে। সর্দারদের কোনো নাস্তা হবে না। মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রুমাইশার। তার ভাবনার ছেদ ঘটিয়ে রুনিয়া রহমান সত্যি সত্যি ওকে বললেন সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে। রুনিয়া রান্নার কাজের ব্যস্ততায় দেখতেই পেলেন না রুমাইশার মুখে সেই ভয়ের অভিব্যক্তি। নাস্তা ট্রেটা নিয়ে 1 পা 2 পা করে হেঁটে চলেছে রুমাইশা। এখন তো সন্ধ্যা হব। ভাইয়া কি রুমের বাইরে থাকবে না ভেতরেই? যদি বাইরে থাকে আর তাকে দেখে ফেলার অপরাধী সে যদি আমাকে অ্যাটাক করে, যদি আমাকে মেরে ফেলে। এইসব আজগুবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রুমাইশা। কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি। সাফওয়ান নিজের রুমেই আছে আর সে এক জায়গায় বসে নেই। তার চলাচলের বিভিন্ন শব্দ রুমাইশার কানে আসছে। রুমাইশা সাফওয়ানের জানালার থাই গ্লাসের সামনে রাখা টি টেবিলের কাছে আসতেই রুমের ভেতরে হাঁটা চলার শব্দ থেমে গেল। রুমাইশার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে সেই মুহূর্তে রুমের ভেতরে বিদ্যমান সেই 6 ফুট 4 ইঞ্চি লম্বা সুটামদেহী হিংস্র চোখের পুরুষটা তাকেই দেখছে। আর সেটা অনুভব হতেই রুমাইশার হৃদযন্ত্র ভীত সন্ত্রস্ত হয়ে অস্থিরভাবে দিরিম দিরিম করে লাফাতে লাগলো। কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। প্রাণপণ চেষ্টা করলো যেন সেই পুরুষটি তার এমন ভয়ার্থ অবস্থা না দেখে, কিন্তু তার সমস্ত চেষ্টা বিফলে গিয়ে উল্টো রুমাইশার মস্তিষ্ক তার হাতের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, যার ফলে রুমাইশার ট্রে ধরা হাত দুটো আজও অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি শুরু করলো। নিঃশ্বাস চেপে রেখে কোনো রকমে ট্রেটা টেবিলের উপরে রেখেই রুদ্ধশ্বাসে ছুটে পালালো রুমাইশা। আজ আর বলার সাহসটাও হলো না যে খাবারের ট্রেটা টেবিলে রেখেছে। সাফওয়ান রুমাইশাকে আজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং এটাও বুঝেছে যে রুমাইশার ভেতরে খুব বড় সড়ো কোনো ঘাপলা আছে, আর সেটা হয়তো তাকে নিয়েই।
আর সাথে সাথেই সিদ্ধান্ত নিল রুনিয়াকে বলে রুমাইশাকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে, নইলে এইভাবে চলতে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত। 2-3 দিনের বিরতিতে পরপর 4টা এক্সাম দিয়ে হাঁপিয়ে গেছে রুমাইশা। এই কয়েকদিন পড়ার চাপে কারোর সাথে তেমন কথা বলারও ফুরসত পায়নি রুমাইশা। সাফিন অপেক্ষায় আছে কবে রুমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে, কিন্তু এক্সাম শেষই হচ্ছে না, এখনো একটা বাকি। যদিও লাস্ট এক্সামটার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাচ্ছে। এক্সাম দিয়ে এসে কোনো রকমে একটু নাস্তা পানি করে বিছানায় চলে গেল রুমাইশা। গত কয়েকদিনে খুব কম ঘুম হয়েছে তার, 24 ঘন্টার মধ্যে হয়তো সব মিলিয়ে 5টা ঘন্টা ঘুমিয়েছে। ক্লান্তিতে শরীর অবসন্ন। বিছানায় এসে গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল রুমাইশা। রাতের বেলা 10:30টার দিকে রুমাইশাকে রাতের খাবার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলল রুনিয়া। রুমাইশা উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়ার জোড়াজড়িতে উঠল, কিন্তু তাকে বিছানা থেকে নামানো গেল না। অগত্যা রুনিয়া ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল। চাপাচাপি করে অল্প কয়েকটা ভাত খেয়েই আবারও শুয়ে পড়ল রুমাইশা। এই ঘুম আর সারা রাতের ভেতর ভাঙবে না। শীত অলসতাকে কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠল রুমাইশা। পরবর্তী আর শেষ এক্সামটা দিয়ে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে সে। এইখানে এত চাপের ভেতরে থাকা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সারাটাক্ষণ ভয়ে ভয়ে কেটে যাচ্ছে ওর। এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা যায় না। একবার ভাবলেও ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে, কিন্তু বাড়িতে গেলে শুধু ওর গল্পই হয় মায়ের সাথে, পড়া আর হতে চায় না। বিছানা থেকে নেমে আজ ভোর সকালেই গোসল দিল রুমাইশা। ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই সুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিল। শরীরে পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট, খারাপ লাগা, মানসিক চাপ গড়িয়ে পড়ে যাচ্ছে নিচে। মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল রুমাইশার। শান্তি। গোসল শেষে সাদা জমিনের উপর আকাশি রঙের ছোট ছোট ফুলের ছাপার কামিজ আর আকাশি রঙের সালোয়ার আর ওড়না পরল রুমাইশা। ভেজা চুলগুলো ছেড়ে দিল পিঠের ওপর। আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের দিকে দেখল। মনে হলো চোখে একটু কাজল দিলে মন্দ হয় না। বহুদিন পর শখ করে কাজল দিল চোখে। ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপ গ্লসটা থেকে সামান্য পরিমাণ লিকুইড ঘষে দিল। তাতেই স্নিগ্ধ মুখখানা আরো বেশি স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে উঠল। নিজের এই সামান্যতম সাজগোজটুকু শেষ করে কিচেনে রুনিয়ার কাছে গেল। কি রান্না করবা আজকে ফুপি? তুই কাঁচা তরকারি খাওয়ারই যোগ্য, কারণ তুই একটা ছাগল। আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি রান্না করে খাওয়াবো, আর তোর বিয়ের পর তোর বউকে বলে দিব যে তোর ভেতরে ছাগলের ক্রোমোজোম আছে অর্ধেক, তোকে যেন সারা জীবন ঘাস পাতা খাওয়ায়। বলে সাফিনের চুলের মুঠি ধরে টেনে ধরলো। সাফিন ও মা গো বলে চিৎকার করে উঠল। এদের কাণ্ড কারখানা দেখে রুনিয়া না হেসে পারলেন না। তাড়াতাড়ি দুইজনকে ছাড়িয়ে দিয়ে সাফওয়ানের জন্য নাস্তা নিয়ে ছাদের দিকে গেল। কারো পায়ের শব্দ শুনে সাফওয়ান সতর্ক হয়ে উঠল। ফুল স্লিভ শার্ট পরে কলার কাছে স্কেলি আবরণটাকে মেকআপ দিয়ে সুচারুভাবে ঢেকে দিল। চোখে ডার্ক গগলস, মুখে মাস্ক পরে চুলগুলো হাত দিয়ে মাথার পেছনের দিকে সরিয়ে দিল। তারপর রুমের ভেতরে বিছানার পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল যে তার শরীরের কোনো ত্রুটি কারো নজরে আসার মতো কিনা। সাফওয়ান আজ রুনিয়ার অপেক্ষাতেই আছে, কিন্তু যদি রুমাইশা বা সাফিন বা অন্য কেউ তাকে খাবার দিতে আসে, তাহলে আজ রাতেই মায়ের সাথে কথা বলে এর একটা বিহিত করবে সাফওয়ান, কারণ সাবধানের মার নেই। সাফওয়ান তার এই চেহারা সবার থেকেই আড়াল করে রেখেছে, এমনকি রুনিয়া আর ইফতিয়াকের থেকেও। তারা হয়তো সহ্য করতে পারবে না ছেলের এই পরিণতি দেখে, আর তার এই পরিণতির জন্য যে দায়ী তাকেও হয়তো কখনো ক্ষমা করতে পারবে না। নিজের শরীর ও চেহারার হঠাৎ পরিবর্তন টের পাওয়ার পর থেকেই কাউকেই নিজের চেহারা দেখায়নি সাফওয়ান। এইভাবেই ঢেকে ঢুকে নিজেকে সবার সামনে নিয়ে গেছে সে। পায়ের শব্দটা কাছাকাছি আসতেই সাফওয়ান নড়ে চড়ে বসলো। থাই গ্লাসের ভেতর দিয়ে দেখে নিল আসলেই তার মা এসেছে কিনা। হ্যাঁ, সে এসেছে। বিছানা থেকে উঠে চিলেকোঠার দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাফওয়ান। মা। খাবার রেখে সাফওয়ানকে ডাক দিতেই উদ্যত হচ্ছিলেন। তার আগেই ছেলের গম্ভীর কণ্ঠে মা ডাক শুনে থমকে সামনে তাকালো রুনিয়া। ছেলেকে দেখে তার চোখ দুটো জুড়িয়ে গেল। চোখ মুখে দেখা গেল তৃপ্তির হাসি। তার কোলের ভেতরে বিড়ালের বাচ্চার মতো নরম তুলতুলে বাচ্চাটা আজ একজন পরিপক্ক যুবকে পরিণত হয়েছে। তার প্রথম সন্তান, তার নারী ছেঁড়া ধন। মাকে এইভাবে থাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ল সাফওয়ান। আর একবার মা বলে ডাক দিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি কথা?
সাফওয়ান একটু সময় নিয়ে বলল। রিমুকে নিয়ে। সাফওয়ানের মুখে রুমাইশার নাম শুনে রুনিয়া মনোযোগ দিলেন। বল, কি হয়েছে? রুমি কি কিছু করেছে? না, তবে করতে পারে। রুনিয়া ভেবে পেলেন না রুমাইশা কি করতে পারে। আশ্চর্যের সুরে বললেন, রুমি কি করবে? মা, আমার মনে হয় রিমু আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে, যে আমি স্বাভাবিক না, বা আমি ছোটবেলায় ওর কোনো ক্ষতি করেছিলাম। কিছু একটা জেনেছে। রুনিয়া জিজ্ঞেস করলেন, তুই কিভাবে এত শিওর হচ্ছিস? ওর আচার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না মা। ও আমাকে দুদিন খাবার দিতে এসেছে, দুদিনই অস্বাভাবিক আচরণ করেছে। তাছাড়া শাফিন বলছিল যে ওনাকে ইদানিং খুব মন খারাপ করে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। হয়তো ও আমার ব্যাপারেই কিছু জেনেছে মা। তোমার উচিত হবে যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে পাঠিয়ে দেয়া। ও যদি কিছু জানে তাহলে শাফিনও জানবে, আর এটা নিয়ে বেশি মাতামাতি হলে বাইরের লোকজনও জানবে, আর তখন বিষয়টা আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। রুনিয়া কিছুক্ষণ ভেবে বললেন, তুই চিন্তা করিস না বাবা, আর একটা এক্সামই আছে ওর, তারপরে চলে যাবে ও। আর আমার মনে হয় না ও কিছু জেনেছে। শাফিনের সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলছে। সকালে রান্নাটাও ওই করলো। যদি জানতোই তাহলে তো ও নিজেই থেকেই এখান থাকতে চাইতো না, কবেই চলে যেত। তুই এসব নিয়ে চিন্তা করিস না। আর আমিও ওকে কিছু পাঠাবো না নাস্তা দিয়ে, আমি নিয়ে আসবো। বলে রুনিয়া নিচে চলে গেল। সাফওয়ান খাবারের ট্রেটা নিয়ে নিচের রুমে গেল। রিমু রান্না করছে। মনে মনে আওড়ালো সাফওয়ান। রিমুর সাথে বাধ্য হয়েই এতদিন খারাপ ব্যবহার করেছে সাফওয়ান। যতবার দেখা হয়েছে ততবার রূঢ় আচরণ করেছে, যেন রুমাইশা ওর সাথে আগের মতো করে ভাব জমাতে না আসে, আগের মতো আদর আদর হয়ে ওর কাছে না আসে। ওর কলিজার রুমাইশার সাথে এইভাবে রুডলি কথা বলতে গিয়ে ওর প্রাণটাই ছিঁড়ে যায়, কিন্তু কিছু যে করার ছিল না ওর নিজের থেকেই ওর রুমাইশাকে রক্ষা করার জন্য এতটা কঠিন হওয়া। নিজের মুখের মাস্ক খুলে হাত মুখ ধুয়ে খাবারের ট্রেটা টেবিলের ওপরে রেখে চেয়ার টেনে বসলো সাফওয়ান। প্লেটে রাখা একটা রুটি থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে পাশে রাখা চীনামাটির বাটি থেকে সবজি নিয়ে রুটির সাথে তুলে মুখে দিল। তৃপ্তির সাথে চোখ দুটো বন্ধ করলো। রান্নার হাতটা তো দারুণ, ভাবলো সাফওয়ান। হাসলো সাফওয়ান। হঠাৎ করেই মনে পড়লো, আমার বাড়িতে কে আসবে, কিভাবেই বা আসবে? আমি তো স্বাভাবিক না, আমি তো কারো সামনেই যেতে পারবো না। রিমু কি আসবে? আমার আদরের রিমু, ওকে এমন করে রোজ রান্না করে খাওয়াবে? নিজের ভাবনায় হতচকিত হয়ে গেল সাফওয়ান। রিমু আমার ভাবনায় কই থেকে আসলো? আমি ওকে ভাবছি কেন? ওকে নিয়ে তো আমি ভাবিনি কতকাল। সেই ছোটবেলায় ওকে নিজের মনে হতো, কিন্তু তখনের চাওয়াটা তো নিছক ছেলে মানুষই ছিল। এখনের মতো সুখকর অনুভূতি ছিল না, এখনের মতো দুঃসময়ও তো তখন ছিল না। আর এখন তো ওকে ভাবার মতো কোনো অবস্থাও নেই আমার। ও আমার কাছে আসা মানে ওর নিজেরই ক্ষতি। আমি তো ওকে মেরেই ফেলেছিলাম বলতে গেলে। ও কেন আসবে আমার কাছে? চকিতে চোখের সামনে 18 বছর আগের দৃশ্যপট ভেসে উঠল সাফওয়ানের। তার আদরের রিমুকে সে কামড়ে দিয়েছিল। যে রিমুকে সে চোখে হারাতো তাকে কিনা কামড়ে দিয়েছিল। কিন্তু ও তো জানতো না এমন কিছু হবে। জানলে তো কোনোদিনও কামড়াতো না। সেদিন রুমাইশা আর আফসানকে নিয়ে এই বাড়ির পেছনেই খেলছিল সাফওয়ান। ওর বয়স তখন 13 হবে, রুমাইশা 5 আর আফসানের 10। খেলার এক পর্যায়ে রুমাইশাকে কোলে নিয়ে বসেছিল সাফওয়ান, আর ঠিক তখনই ঘটে বিপর্যয়। রুমাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলার কাছটায় থুতনি দিয়ে বসেছিল সাফওয়ান। হঠাৎই ওর চোখ রুমাইশার গলার নরম চামড়ার দিকে যায়। সেখানেই এক ধ্যানে তাকিয়ে থাকে সাফওয়ান। রুমাইশার গলার কাছে উজ্জ্বল তুলতুলে ত্বক যেন ওকে চুম্বকের মতো টানছিল। এমনটা তো আগে কখনোই অনুভব করেনি। ওর ক্যানাইন দাঁত দুটো যেন শিলাচ্ছিল। কেউ যেন মাথার ভেতরে বলতে শুরু করলো, বাইট ইট, জাস্ট বাইট ইট সাফওয়ান। আর সাফওয়ানও নিজের মস্তিষ্কের কাছে হেরে গিয়ে সেটাই করে। নিজের ভেতরের সত্তাকে হারিয়ে ফেলে সে। হঠাৎই অন্য এক সত্তা যেন ওর ভেতরে জেগে ওঠে, যে কিনা হিংস্র, নিষ্ঠুর আর বর্বর। রুমাইশার নরম গলায় শুধুমাত্র একবার নয়,
পরপর 6 থেকে 7 বার কামড় দেয় চোখের পলকে সাফওয়ান। নিজের ওপর হঠাৎ হওয়া আক্রমণে হতচকিত হয়ে যায় রুমাইশা। চিৎকার করার ফুরসতটুকুও পায় না। তার আগেই মাত্রাতিরিক্ত বিষের প্রভাবে জ্ঞান হারায় সে। আর এই পুরো দৃশ্য অবলোকন করে রাফসান। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ছুটে যায় বাড়িতে। খবর পাওয়া মাত্রই রুনিয়া, ইশতিয়াক, শামসুল, আয়েশা সবাই দৌড়ে আসে। আয়েশা নিজের মেয়ের মুমূর্ষু অবস্থা দেখে ঠিক থাকতে পারেন না, সেখানেই জ্ঞান হারান তিনি। বাকিরা রুমাইশার গলার ক্ষত আর সাফওয়ানের মুখে লেগে থাকা রক্ত দেখে বুঝে যান কি হয়েছে। সাফওয়ান এমন একটা কাজ কেন করলো সেটাই তাদের মাথায় আসলো না, কিন্তু তারা ভাবতেই পারেনি রুমাইশার শরীরে অত্যন্ত বিষাক্ত এক বিষ বুলেটের গতিতে ছড়িয়ে পড়ছে। ইশতিয়াক তখনই গাড়ি বের করে রুমাইশাকে নিয়ে ছুটলেন হসপিটালে। কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা করে এসে যা বললেন তাতে তাদের চোখ কপালে উঠে গেল। রুমাইশার শরীরে চরম বিষধর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে, কিন্তু এই ব্ল্যাক মাম্বা তো আফ্রিকা ছাড়া অন্য কোথাও নেই, আর এর অ্যান্টিভেনামও পুরো এশিয়া মহাদেশে পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের একটা বাচ্চা মেয়েকে কিভাবে এই সাপে কাটলো তার জিজ্ঞাসাবাদ করলেন ডক্টররা। কিন্তু বাড়ির কেউই কিছু বলে উঠতে পারলো না কি থেকে কি হলো। কেউ তো কিছু বুঝেই উঠতে পারেনি তখনও। কেউ কিছু গুছিয়ে বলবে তখনই সাফওয়ানের দাদু আসেন হসপিটালে হন্তদন্ত হয়ে। তাকে আগেই খবর দিয়েছিল ইশতিয়াক আহমেদ। উনি এসে কর্তব্যরত ডক্টরদেরকে ব্ল্যাক মাম্বার অ্যান্টিভেনাম দিয়ে বললেন, আপনারা চিন্তা করবেন, আসলে ভুলটা আমারই। আমি একজন হারপিটোলজিস্ট। আমার নিজস্ব ল্যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেপটাইল নিয়ে আমি গবেষণা করি। বাচ্চারা ওখানেই খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে ব্ল্যাক মাম্বার ভাইভারিয়ামটা পড়ে গিয়ে ভেঙে গেলে সেখান থেকে একটা সাপ বেরিয়ে এসে বাচ্চাটাকে কামড় দিয়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, আমার কাছে এর একটা অ্যান্টিভেনম ছিল, আর এটাই ছিল। বাড়ির সবাই ভীষণ অবাক হয় সেদিন সাফওয়ানের দাদুর কথায়। স্মৃতিচারণের এই মুহূর্তে এসে টেবিলের ওপরে রাখা সাফওয়ানের মোবাইল ফোনটিতে মেসেজের নোটিফিকেশন আসলে নোটিফিকেশনের শব্দে সাফওয়ান নিজের অতীতের কালো অধ্যায়ের সূচনাকাল থেকে বর্তমানে ফিরে আসে। তারপর তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে আবারও নিজের রিসার্চের কাজে মন দেয়। আজ শুক্রবার, নামাজে যাবে সবাই। সাফওয়ান যদিও ঘরেই পড়ে জুম্বার নামাজটা, কিন্তু গতকাল ইশতিয়াক আহমেদ রুনিয়াকে দিয়ে বলে এসেছেন যেন সাফওয়ান তাদের সাথে নামাজে যায়, সেটা যেভাবেই হোক। কারণ মসজিদে অনেকেই জিজ্ঞেস করেন ইশতিয়াককে যে তার বড় ছেলে কোথায়, দেশে এসেছে কিন্তু মসজিদে আসে না যে। কিন্তু ইশতিয়াক রোজই কোনো না কোনো বাহানা দিয়ে বিষয়টাকে এড়িয়ে যান। কিন্তু এইভাবে আর কতদিন? মাঝে মাঝে না গেলে তো লোকজন সন্দেহ করবে যে কোনো গন্ডগোল আছে। হয়তো লোকে এটাও ভাবে যে সাফওয়ান নামাজ কালাম ছেড়ে দিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়েই সাফওয়ানকে নামাজে যেতে বলেছে ইশতিয়াক। মসজিদে যাওয়ার জন্য সাফওয়ানের অপেক্ষায় ইশতিয়াক আর শাফিন বসে আছে হলরুমের ডিভানে। রুনিয়া আজ মহা খুশি, তার ছেলে আজ মসজিদে যাচ্ছে অন্য সবার সাথে। কিন্তু সাথে দুশ্চিন্তাও হচ্ছে যদি কোনো অঘটন ঘটে। রুনিয়া, ইশতিয়াক দুজনেই জানেন সাফওয়ানের মুখের বিকৃতি ঘটেছে, কিন্তু সেটা কেমন বিকৃতি তা তারা কেউই জানেন না এবং দেখেনও নি। এখন যদি মসজিদে কেউ সাফওয়ানকে মাস্ক খুলতে বলে বা ওরা চোখের গগলস খুলতে বলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এমন সময় রুনিয়ার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে সাফওয়ান নিচে এলো। ছাইরঙা পাজামার সাথে কালো রঙা ফুল স্লিপ পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে, মুখে মাস্ক আর চোখে ডার্ক গগলস পরে হলরুমে এসে হাজির হলো সাফওয়ান। তারপর নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী গম্ভীর কণ্ঠে ইশতিয়াককে বলল, বাবা, তোমরা আগে চলে যাও, আমি পরে আসছি। ইশতিয়াক বললেন, তাহলে তুমি আর শাফিন আসো একসাথে, আমি আগে চলে যাচ্ছি। সাফওয়ান মাথা নেড়ে সম্মতি জানালো। বড় ছেলের সাথে কমিউনিকেশন গ্যাপের কারণে ইশতিয়াক শাফিনের মতো করে সাফওয়ানের সাথে সম্বোধন করতে পারেন না। নিজের প্রথম সন্তানকে এতটা ভালোবেসেও এতটা কাছে থেকেও কেন যেন একটা দূরত্ব অনুভব থেকে গেছে। সাফওয়ানও ব্যাপারটা ভালোভাবেই টের পায়, কারণ এই গ্যাপটা ইশতিয়াকের থেকে তাকেই বেশি পীড়া দেয়। রুনিয়ার সাথে তার যাও একটু আলাপ হয়, কিন্তু ইশতিয়াক আহমেদের সাথে তার কিছুই হয় না বলতে গেলে। পুরো পরিবারটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দোতলা থেকে সাফওয়ানকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল রুমাইশা। কালো রঙে তো বেশ মানিয়েছে অজগরটাকে, ভাবল রুমাইশা। তার মন মস্তিষ্ক যে সাফওয়ানকে অজগর উপাধি দিয়েছে এটা ভেবেই হাসি পেল তার। পরক্ষণেই হাসি থামিয়ে ভাবল আজ একবার জঙ্গলের ভেতরে যাওয়া তার জন্য খুবই জরুরি। কিন্তু
একা একা যাওয়ার মতো সাহস তো তার এই জীবনে হবে না। সুতরাং সাফিনকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল রুমাইশা। দুপুরে খেয়েই বের হতে হবে, আগের দিনের মতো শেষ বিকেলে গেলে চলবে না। নামাজ শেষে ইস্তিয়াক, সাফওয়ান আর সাফিন বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের বিষয় এটাই যে কোনো অসুবিধা হয়নি। সাফিন আর সাফওয়ান দুজনেই শেষের কাতারে দাঁড়িয়েছিল। নামাজ শেষ হওয়ার পরেই দুজনেই আগে আগে বেরিয়ে গেছে, যার জন্য সাফওয়ানকে আর কারো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। যদিও ইস্তিয়াককে অনেকে প্রশ্ন করেছে যে সাফওয়ান কেন এইভাবে মাস্ক পরে, চশমা পরে চোখ মুখ ঢেকে এসেছে। ইস্তিয়াক বলে দিয়েছেন যে সাফওয়ানের ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর, তাই বাইরে বেরোলে সবসময় এইভাবেই বের হয়। ইস্তিয়াকের কথা সবাই মেনেও নিয়েছে, কেউ আর কোনো প্রশ্ন করেনি। দুপুরে খাবার শেষে খাবার টেবিল থেকে উঠে যাওয়ার সময় রুমাইশা সাফিনকে বলে গেল যাতে খাবার শেষ করেই ওর সাথে ওর রুমে দেখা করতে যায়। সাফিয়ানও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুমাইশা রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। ভাত ঘুম দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু এখন ভাত ঘুম দিলে হবে না, জঙ্গলে তার যেতেই হবে। ওর মনে যে সন্দেহ দানা বেঁধেছে সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না। সাফিন এলো কিছুক্ষণ পর, এসে রুমাইশার পড়ার টেবিলে চেয়ার টেনে বসে পড়ল। হ্যাঁ আপু বলো। রুমাইশা 2 পা ভাঁজ করে হাঁটু বুকের কাছে নিয়ে 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। সাফিন যে রুমে এসে চেয়ার টেনে বসেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। রুমাইশাকে এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফিন উঠে এসে রুমাইশার চোখের সামনে আঙুল দিয়ে তুড়ি বাজালো। হতচকিত হয়ে ভাবনার জগৎ থেকে ফিরে এলো রুমাইশা। বিছানায় ভালোভাবে বসতে বসতে বলল। সাফিন আবারও চেয়ার টেনে বসতে বসতে বলল, তুই কখন এলি? এত ভাবনা চিন্তায় মশগুল থাকলে দেখবা কী হবে। কি এত ভাবছিলে বলো তো শুনি, আমার ভাইকে নাকি? দুষ্টু হেসে বলল সাফিন। সাফিনের দিকে চোখ চোখা করে তাকালো রুমাইশা। পরক্ষণে মুখে হাসি এনে ভ্রু নাচিয়ে বলল, যাই বলিস, তোর ভাইকে কিন্তু আজকে হ্যাপি লাগছিল। রুমাইশার বলার ধরন দেখে হাসলো সাফিন। তারপর ভাব নিয়ে বলল, ভাইটা তো আমার, বুঝতে হবে। রুমাইশা মুখ ভেঙচিয়ে বলল, হয়েছে থাম, তোকে যে কারণে ডেকেছি, বাইরে থেকে ঘুরে আসি চল। ঘুরতে যাওয়ার কথা শুনে সাফিন খুব খুশি হলো। উৎফুল্ল হয়ে বলল, সত্যি যাবা? কোথায় যাবা বলো? গদখালি যাবা নাকি সাগরদাড়ি নাকি ঝাপা ব্রিজে, বুট ক্লাবে যাবা? রুমাইশা চোখ পাকিয়ে বলল, অত নাচিস না, আমি আশেপাশে ঘুরতে যাওয়ার কথা বলছি। তারপর কিছুক্ষণ থেমে আবারও বলল, চল জঙ্গলে থেকে ঘুরে আসি। জঙ্গলের কথা শুনেই সাফিন চুপসে গেল। বলল, কোনো দরকার নেই, সাফওয়ান ভাইয়া আগের দিন বলেই দিয়েছে আমরা কেউ যেন জঙ্গলে না যায়, আর খুব প্রয়োজনে গেলেও যেন ডোবার ওপাশে না যায়। সেই ডোবা পর্যন্তই চল, তার ওই পাশে তোর আর যাওয়া লাগবে না। সাফিন বিরক্ত, একই সাথে অসহায় হয়ে বলল, তোমার কোন জঙ্গলে যাওয়া লাগবে? অন্য কোথাও চলো, সাফার ভাইয়া দেখতে পেলে আমাদের দুটোকে মাথায় তুলে আছাড় দিবে। এত বোঝানোর পরেও রুমাইশা বুঝল না। জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। অগত্যা সাফিনকেও বাধ্য হয়ে রুমাইশার পেছন পেছন যেতে হলো। দুইজনে মিলে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় সেই ডোবার ধারে চলে এলো রুমাইশা আর সাফিন। ডোবার চারপাশে জংলি ফুলগুলো এখনো আছে। পানিটা এত স্বচ্ছ যে ডোবার তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ডোবার পাড়ের কিছু কিছু অংশের মাটি ভেজা। দেখে মনে হচ্ছে কেউ এখানে এসেছিল আর পানিতেও নেমেছিল, কিন্তু কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। তাই ঠিক কি হয়েছে সেটা বুঝলো না রুমাইশা। এই ডোবায় নামার মতো কোনো আশেপাশে তো কেউ নেই। সাফওয়ানদের বাড়িটাও তুলনামূলক একটু ভেতরেই। আশেপাশে 3টে কি 4টে বাড়ি আছে, কিন্তু সেগুলো সাফওয়ানের বাড়ির থেকে কিছুটা দূরে অবস্থিত। আর ওইসব বাড়ির কেউ জঙ্গলে আসবে বলে মনে হয় না। সাফিন যদিও এইসব খেয়াল করেনি। হাঁটতে হাঁটতে সে বেশ ক্লান্ত। কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর সাফিন বলল, চলো আপু ফিরে যাই, আর সামনে যেতে হবে না। জানোই তাও আগের বার কি দেখেছিলাম আমরা। কিন্তু রুমাইশা সাফিনের কথায় কোনো পাত্তা না দিয়ে সামনে হেঁটে চলল। সাফিন পেছন থেকে জোরে বলে উঠল, কোথায় যাচ্ছ আপু? সামনে যেও না, আর বাড়ি ফিরে চলো, সাফওয়ান ভাইয়া শুনলে খুব রাগ করবে। রুমাইশা হাঁটা না থামিয়েই বলল, তোর ভাইকে তুই না বললে জানতে পারবে না, তুই গেলে আয়, নইলে আমি চলে গেলাম, তুই এখানেই থাক। অগত্যা রুমাইশার জেদের কাছে হার মেনে সাফিনও সামনের দিকে এগুলো। কিছুক্ষণ হাঁটার পরে
ওরা আগের দিনে সেই খোলামেলা জায়গায় এসে পৌঁছলো। সাফিন আর একটু এগোতে চাইল না। রুমাইশা আরও একটু সামনে গেল। সেখানে এসেই চারিদিকে সতর্কতার সঙ্গে চোখ বুলালো রুমাইশা। সেদিনের সেই খোলসটা এখানে আর নেই। কেমন যেন গা ছমছম করে এখানে আসলেই। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। হঠাৎই ওপরের দিক থেকে অনেকগুলো হিস হিস শব্দ শুনতে পেল রুমাইশা। শরীর জমে গেল ওর। ভয়ে ভয়ে ধীর গতিতে ওপরের দিকে তাকালো রুমাইশা। তাকিয়ে হতবিহ্বল হয়ে গেল। আগের দিনের সেই বিশাল খোলসটিকে পেঁচিয়ে 15 থেকে 20টির মতো বিভিন্ন ধরনের বিষধর সাপ বিশাল রেডউড গাছের একটা ডালে ঝুলে আছে। সাফিন দূরে দাঁড়িয়ে থাকায় এখানের কিছুই দেখেনি। রুমাইশাকে ওপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফিন পেছন থেকে ডাকলো ওকে। আপু, ফিরে এসো। এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। সাফন ভাইয়া সাফ সাফ মানা করে দিয়েছে। রুমাইশা সাফিনকে কিছু বুঝতে দিল না। ওপরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ঢোক গিলে হজম করে নিল। সাফিনের কথা শুনে রুমাইশা ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই ওর থেকে 5-7 হাত দূরে কিছু একটা পড়ে থাকতে দেখলো ও। সাফিনের চোখের আড়ালে সেটাকে তুলে নিয়ে বুকের মধ্যে লুকিয়ে রাখলো রুমাইশা। তারপর দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান নিল। সেদিন রাতের খাবারের পর আবারও ডাক পড়ল সাফিনের। রুনিয়া সাফওয়ানকে খাবার দিয়ে এসে খাবার টেবিলে বসা সাফিনের উদ্দেশ্যে বললেন। সাফিনের পাশে বসেই খাচ্ছিল রুমাইশা। রুনিয়ার কথাতে খাওয়া থেমে গেল ওর। আর চোখে একবার সাফিনের দিকে তাকালো। সাফিন ঢোক গিলে রুমাইশার দিকে তাকালো। সাফিন তাকানো মাত্রই রুমাইশা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাফিন পড়ল মহা বিপদে। মনে মনে ভাবল, যাই সবসময় দুজনে, কিন্তু দোষ হয় শুধু আমার। রুনিয়া ওদের এমন চোরা ইশারা করতে দেখে ফেললেন। ওদের দুজনের বিপরীতে চেয়ার টেনে নিয়ে বসে বললেন। সাফিন অতি উত্তেজিত হয়ে বলল, দেখো মা, আমার কোনো দোষ নেই, সব দোষ রুমিয়াপুর। রুমাইশা কেবলই পানি মুখে নিচ্ছিল। নিজের নাম শুনে বিষম খেল মেয়েটা। পানি খাওয়া থামিয়ে সাফিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বোঝালো। সাফিনের খাওয়া আর এগোলো না। 5 মিনিটের খাওয়া 15 মিনিটে শেষ করলো সাফিন। খাওয়া শেষ করে উঠে সিঁড়ির দিকে এগোতে এগোতে রুমাইশার উদ্দেশ্যে বলল, আমাকে বকা দিলে আমি সোজা তোমার নাম বলে দেবো যে তুমি ফুসলিয়ে আমাকে নিয়ে গেছো। রুমাইশা পেছন থেকে বলল, আমরা যে ডোবার ওই পাশে গেছি সেটা যেন ভুলেও বলিস না ভাইয়াকে। সাফিন পেছনে ফিরে রুমাইশার দিকে চোখা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, মিথ্যা বলি, আর ভাইয়া তার জন্য আমার শাস্তি ডাবল করে দিক। তারপর আগের মতো করে আবারও ঘুরে সিঁড়ির দিকে উঠল। রুমাইশা দ্রুত খাওয়া শেষ করে সাফিনের রুমে গিয়ে বসে রইল সাফিনের আসার অপেক্ষায়। ধীর গতিতে ছাদের দিকে এগোলো সাফিন। ভাইয়ার বারণ করা সত্ত্বেও জঙ্গলে গিয়েছি আমরা। আজ ভাইয়া আর ওকে আস্ত রাখবে না। সাফওয়ান বসে আছে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে। চোখে গগলস, কিন্তু মুখে মাস্ক নেই। হয়তো রাত বলে আর মাস্ক পরার প্রয়োজন মনে করেনি সাফওয়ান। কিন্তু গগলস ছাড়া ওর চলার উপায় নেই, কারণ চোখ দুটো সর্বক্ষণ জলজল করে তার, বিশেষ করে রাতের বেলা। সাফিন এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সাফিনের উপস্থিতি টের পেতেই সাফওয়ান বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, আমি বারণ করা সত্ত্বেও জঙ্গলে কেন গিয়েছিলি? কি এমন প্রয়োজন পড়েছিল? সাফিন মাথা নিচু করে রইল। ভাইয়ের ধমকে চোখের কোণে পানি জমল ওর। ছোট থেকে আজ পর্যন্ত বড় ভাইকে বড় ভাইয়ের মতো করে পায়নি সাফিন। যতটুকু পেয়েছে হয়তো সেইটুকু ফর্ম্যালিটি, তা নইলে ধমকাধমকি। এক মুহূর্তেই ভাইয়ের দেয়া সকল ধমক চোখের সামনে ফুটে উঠল ওর। অভিমানে কান্নারা দলা পাকিয়ে ঠেলে উঠতে চাইল। অনেক চেষ্টা করে চোখের পানি আটকে রাখলো সাফিন। সাফিনকে চুপ থাকতে দেখে আবারও কঠিন স্বরে বলে উঠল সাফওয়ান, কিসের জন্য জঙ্গলে গিয়েছিলি? আর গিয়ে কতখানি উপকার হয়েছে তার উত্তর দিয়ে এখান থেকে যাবি। তার আগে এক পাও এখান থেকে নড়বি না। সাফিন নিজেকে সংযত করে কিছুটা সময় নিয়ে বলল, রুমিয়াপু বলেছিল যেতে, আমি না গেলেও রুমিয়াপু একাই চলে যেত, তাই বাধ্য হয়ে আমিও গেছি রুমিয়াপুর সাথে। সাফওয়ান প্রচুর রেগে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, রিমুর কি কাজ ছিল ওখানে যে যেতেই হলো? আর কত দূর পর্যন্ত গিয়েছিলি? সাফিন আমতা আমতা করে বলল, ডোবা পর্যন্ত ভাইয়া। সত্যি করে বল, কোন পর্যন্ত গিয়েছিলি? আবারও বজ্র কণ্ঠে বলল সাফওয়ান। এমন সময় রুমাইশা হঠাৎ করেই ছাদে চলে এলো ওদের কাছে। সাফিনের ঘরে বসে ওর মন টেকেনি, তাই নিজেও ছাদের দিকে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। সাফিনের ঠিক পাশে এসে দাঁড়ালো রুমাইশা। তারপর চোখ নামিয়ে নরম গলায় বলল,
সাবিনকে বকবে না ভাইয়া, ওকে আমি নিয়ে গিয়েছিলাম জোর করে, ও যেতে চাইছিল না, তবুও দোষটা আমারই। আমাকে বকা দিন, ওর কোনো দোষ নেই। সাফওয়ান রক্তচক্ষু নিয়ে তাকালো রুমাইশার দিকে, কিন্তু চোখ ঢাকা থাকায় রুমাইশা বা সাফিন কেউই বুঝলো না যে সাফওয়ান চোখ দিয়েই তাদের গিলে খাচ্ছে। চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো সাফওয়ান, তারপর হেঁটে একেবারে রুমাইশার সামনে এসে দাঁড়ালো। সাফওয়ানের সামনে রুমাইশা আরো নুইয়ে পড়লো। কোনো রকমে একটু উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের বুক ছাড়া অন্য কিছুই চোখে বাঁধলো না। সাফওয়ান নিজের ডান হাত দিয়ে রুমাইশার চিবুক ধরে উঁচু করে উপরের দিকে নিল। সাফওয়ানের খসখসে হাতের স্পর্শে রুমাইশা নরম তুলতুলে চিবুকে রাখতেই কেঁপে উঠল রুমাইশা। নিঃশ্বাস যেন আটকে গেল ওর। চোখ দুটো বন্ধ করে ফেললো, ভুলেও খুলল না চোখ। রুমাইশার মুখটা উঁচু করে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো সাফওয়ান। পাশেই সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে আর চোখে দেখছে সামনে কি হচ্ছে, তারপর আবারও চোখ নামিয়ে নিচ্ছে। সাফওয়ান রুমাইশার মুখে চোখ বুলাতে বুলাতে শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমি তোমাকে জঙ্গলের আশেপাশেও দেখি, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না, মিস রুমাইশা কাদের। সাফওয়ানের মুখে তুমি সম্বোধন আর নিজের পুরো নাম শুনে রুমাইশা বেশ ভালোভাবেই টের পেল সাফওয়ানের রাগের বহর। কথাটা বলে আর কিছুক্ষণ রুমাইশার মুখখানা ভালোভাবে দেখে ওকে এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দিল সাফওয়ান। সাফওয়ানের থেকে ছাড়া পেতেই জোরে মুখ দিয়ে দম ছাড়ল রুমাইশা। এতক্ষণও একটি বারের জন্য চোখ খোলেনি। সাফওয়ান নিজের রুমের ভেতরে যেতে যেতে বলল, আমি যা বলেছি সেটা মাথায় রাখবি দুজনেই। এখন যার যার রুমে যা। তারপর ঘরে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দিল। সাফিন আর রুমাইশা একসাথে নিচে নেমে এলো। এই নিয়ে দুজনের মাঝে আর কোনো কথা হলো না। যদিও রুমাইশা বুঝলো যে সাফিন তার উপর খুব অভিমান করে আছে, কিন্তু ওর অভিমান কাল ভাঙানো যাবে, আজও একটু ব্যাপারটা হজম করে নিক। রুমে গিয়ে সাফওয়ানের বলা প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কের ভেতর বারবার পুনরাবৃত্তি করতে থাকলো রুমাইশা। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে তারপর পড়তে বসলো। 2টার দিকে পড়া শেষ করে বিছানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল রুমাইশা। বুকের ভেতর থেকে জঙ্গলে পাওয়া বস্তুটি বের করে টেবিলের ড্রয়ার ওপেন করে সেখানে রাখলো। তারপর বিছানা ঠিক করে বৈদ্যুতিক সুইচ অফ করে দিয়ে শুয়ে পড়ল। রাতের 4র্থ প্রহরের শুরুতেই আকস্মিক ভারী শব্দে সদ্য নিদ্রা যাওয়া রুমাইশা তন্দ্রা ছুটে গেল। বুঝলো আজ আবারও কেউ উঁচু থেকে লাফ দিয়ে মাটিতে পড়েছে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে জঙ্গলের দিকে জানালার কাছে গিয়ে দাঁড়ালো রুমাইশা, কিন্তু পর্দা সরানোর পরেই বুঝলো দুর্ভাগ্যবশত আজকে জানালার গ্লাসটা লাগানো হয়নি। কিন্তু কিছু করার নেই, এখন গ্লাস লাগাতে গিয়ে শব্দ হলেই ও পুরোই শেষ। আপাতত গ্লাসের ভাবনা মাথা থেকে তাড়াতাড়ি সরিয়ে সামনের দিকে মনোযোগ দিল। হ্যাঁ, কেউ একজন যাচ্ছে জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে। তার শরীরের স্কেলি আবরণগুলো চিকচিক করছে চাঁদের আলোতে। সত্যিই কি রুমাইশা যাকে ভাবছে সে? এটা সাফওয়ান ভাইয়া। ওই খোলস, ওই বিশাল পুরো খোলসটা কি তাহলে সাফওয়ান ভাইয়ার? সাফওয়ান ভাইয়াও কি সাপেদের মতো খোলস ছাড়ে? কিন্তু তখন তখন এখানে অত সাপ এক জায়গায় ছিল কেন ওইভাবে গাদা মেরে? ওইখানে গিয়ে ভাইয়া করেটা কি? এইসব ভাবতে ভাবতে আচমকা কনুয়ের আঘাত লেগে জানালার ধারের চওড়া জায়গায় রাখা কফির মগটা একেবারে নিচে মাটির ওপরে রাখা ইটের ঢিপিতে গিয়ে পড়ে, আর তাতেই ঝনঝন শব্দে চীনামাটির মগটা ভেঙে গুড়িয়ে যায়। চরম ভুল হলো রুমাইশার। সন্ধ্যায় জানলার ধারে দাঁড়িয়ে কফি খেয়ে মগটা ওখানেই রেখে দিয়েছিল সে, আর সেটাই ওর কাল হলো। শব্দ হওয়া মাত্রই জঙ্গল অভিমুখী ব্যক্তিটি তড়িৎ গতিতে ঘুরে তাকায় পেছনের দিকে, আর তার নিশাচুরি জল জলে চোখ দিয়ে স্পষ্ট দেখতে পায় জানালার কাছে বিদ্যমান রুমাইশাকে। রুমাইশা ঘটনার আকস্মিকতায় জঙ্গল অভিমুখী ব্যক্তিটার দিকে অসহায়ের মতো তাকিয়ে সেখানেই যেন জমে যায়। সাফওয়ান ভাইয়া, মনে মনে আওড়ায় রুমাইশা। উন্মুক্ত চেহারার সাফওয়ান ওর শকুনের মতো তীক্ষ্ণ চোখ দিয়ে দেখে নেয় রুমাইশাকে কিছুক্ষণ। এতক্ষণ শুধু ঘাড় ঘুরিয়েই রুমাইশাকে দেখছিল সাফওয়ান, কিন্তু এবার পুরো শরীর ঘোরায় সে। তারপর চোখের পলক না ফেলে মুখে হিংস্র অভিব্যক্তি এনে ওভাবেই তাকিয়ে থাকে রুমাইশার দিকে। রুমাইশা পা ফেলে জানালা থেকে সরে যাওয়ার মতো শক্তি পায় না। সাফওয়ান ভাইয়া, আমি দেখে ফেলেছি আমি সাফওয়ান দেখে ফেলেছি যে আমি দেখে ফেলেছি। আমি
কি করব এখন? ও নিশ্চিত নিশ্চিত আমাকে মেরে ফেলবে এবার। আমাকে আর বাঁচিয়ে রাখবে না, মোটেই বাঁচিয়ে রাখবে না আমাকে। এলোমেলো চিন্তায় রুমাইশার মাথা ভার হয়ে আসলো। মনে হলো মাথার ভারে ও পড়েই যাবে। এখনো চোখ ওর সাফওয়ানের দিকে। সাফওয়ান আর কিছুক্ষণ শিকারের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে আবারও ঘুরে 2 হাত প্যান্টের পকেটে রেখে ধীর গতিতে নিজের গন্তব্যের দিকে চলল। সাফওয়ানকে চলে যেতে দেখে তড়িৎ গতিতে বিছানায় এসে বসলো রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে ওর। টেবিলের ওপর থেকে বোতল নিয়ে বোতল উঁচু করে পানি খেলো। সাফওয়ান, সাফওয়ান দেখে ফেলেছে আমাকে। আমি যে জেগে আছি ওর ব্যাপারে সেটা ও বুঝে গেছে। আমি কি করব এখন? বাড়ি চলে যাব? কিন্তু বাড়ি গিয়ে কি করব? কিন্তু বাড়ি গিয়েও কি হবে? ও তো আমার বাড়ি গিয়েও আমাকে মেরে ফেলে দিয়ে আসবে। উত্তেজনায় কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। গা ঘেমে যাচ্ছে যেন। কি হবে এখন? হাতড়ে হাতড়ে মাথার বালিশটা খুঁজে কোনো রকমে তার উপর মাথা রেখে চিত হয়ে বিছানায় পিঠ রাখলো রুমাইশা। কালই এই বাড়ি ছাড়তে হবে, যেভাবেই হোক না কেন। আর এখানে থাকা যাবে না। ফুপিকে বলে কালকেই বাড়ি চলে যাবে সে। সকালবেলা চোখ মুখ ফুলিয়ে নিচতলায় কিচেনে রুনিয়াকে কাছে এলো রুমাইশা। এসেই বলল, আমি বাড়ি যাব ফুপি। রুনিয়া রুটি বেলছিলেন। রুমাইশার কথা শুনে রুটিবেলা থামিয়ে রুমাইশার দিকে তাকালেন। এরকম ফোলা ফোলা চোখ মুখ দেখে রুনিয়া উৎকণ্ঠিত গলায় বললেন, এরকম লাগছে কেন তোকে? কান্নাকাটি করেছিস নাকি? রুমাইশা 2 দিকে মাথা নাড়িয়ে না বোঝালো, কিন্তু রুনিয়া স্পষ্ট দেখলেন রুমাইশার মুখে বেদনার ছাপ। রুটিবেলার বেলনটা পাশে রেখে আঠামাখা হাতেই রুমাইশার 2 গাল স্পর্শ করলেন রুনিয়া। তারপর বললেন, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? শাফিনের সাথে ঝামেলা হয়েছে তোর? রুমাইশা কোনো উত্তর করছে না দেখে কিছুক্ষণ রুমাইশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন রুনিয়া। তারপর ধীর গতিতে জিজ্ঞেস করলেন, সাফওয়ান কিছু বলেছে নাকি? সাফওয়ানের নাম শুনতেই শরীরে শিহরণ বয়ে গেল ওর। চোখ ফেটে পানি আসতে চাইল, কিন্তু ঠোঁট চেপে কান্নাটা আটকালো রুমাইশা। কিছুই স্বীকার করলো না রুনিয়ার কাছে। থেমে থেমে বলল, অনেকদিন বাসায় যাওয়া হয়নি, তাই মন খারাপ লাগছে। বাবা আর মায়ের কথা মনে পড়ছে খুব। এক্সামের আগে তো এখনো 4 দিন আছে। লাস্ট এক্সামটা না হয় আমি বাড়ি থেকেই দিব ফুপি। একটার জন্য আর সমস্যা হবে না। রুনিয়া কিছুক্ষণ আপাদমস্তন দেখলেন রুমাইশাকে। ওনার কাছে মনে হচ্ছে কিছু তো ঘাপলা নিশ্চয়ই আছে। সাফওয়ান সেদিন বলছিল যে রুমাইশা হয়তো কিছু জেনেছে। সত্যি কি জেনেছে? তাই জন্য বাড়ি চলে যেতে চাইছে। মনে মনে ভাবল রুনিয়া। তারপর বলল, ঠিক আছে, আর তো আসতে চাচ্ছিস না, তাহলে আজকের দিনটা থেকে যা। কালকে সকালে বেলা যাস। রুমাইশা একবার বলতে চাইল বিকেলে চলে যাওয়ার কথা, কিন্তু রুনিয়ার মুখের দিকে কিভাবে তাকিয়ে বলতে পারল না। অগত্যা নিজের রুমে চলে গেল। সকলের খাবার খাওয়ার পর রুনিয়া সাফিনকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন রুমাইশার ব্যাপারে। ওর এরকম অবস্থা কেন, বাড়ি চলে যাওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা জানতে চাইলেন। সাফিন কালকে রাতে সাফওয়ানের ধমকাধমকির কথা বলে দিল রুনিয়াকে। আর এটাও বলল রাতে সাফওয়ান প্রচুর রেগেছিল, তাই রুমাইশাকে ধমকেছে আর গলা ধরে ধাক্কাও দিয়েছে। মনে মনে আশ্বস্ত হলেন রুনিয়া যে রুমাইশা জেনে যায়নি কিছু, কিন্তু সাফওয়ানের প্রতি রুষ্ট হলেন খুব। রুমাইশাকে গলা ধাক্কা দিয়েছে ব্যাপারটা যেন মানতেই পারলেন না তিনি। আজ রাতেই সাফওয়ানের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। সারাটা দিন রুমাইশার খুব খারাপ কাটলো। কোনো কিছুতেই মন বসাতে পারল না। পড়াটাও হলো না তেমন। বইতে চোখ দিয়ে রেখেছে ঠিকই, কিন্তু মনটা অন্যদিকে। শেষ বিকেলের দিকে সাফিন এলো রুমাইশার রুমে। এসে দেখলো রুমাইশা টেবিলে কনুই ঠেকিয়ে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে চেয়ারে বসে আছে। সাফিন ধীর গতিতে এসে বিছানায় বসলো। রুমি আপু, ডাকলো সাফিন। রুমাইশা মাথা তুলে তাকালো সাফিনের দিকে। 2 হাত দিয়ে চোখ ডলে আড়মোড়া ভেঙে চোয়াল সামান্য ঘুরিয়ে নিল সাফিনের দিকে। হ্যাঁ বল, কোনো দরকার? মুখভঙ্গি স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো রুমাইশা। কালকের জন্য তোমার মন খারাপ আপু? মন খারাপ করো না তুমি। আমাকে তো বকেছে ভাইয়া, কিন্তু আমি তো ওসব মনে রাখিনি। জানোই তো ভাইয়া এখন আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বিরতি দিয়ে বলল, ভাইয়া সারাক্ষণ একা একা থাকে, যার জন্য ভাইয়ার মেজাজ সবসময় তুঙ্গে থাকে।
কিছু হলেই ছ্যাত করে ওঠে। ভাইয়ের একটা বিয়ে দেওয়া দরকার, কি বলো? সাফিনের কথায় রুমাইশার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি দেখা গেল। রুমাইশাকে হাসতে দেখে সাফিন আবারও বলল, মন খারাপ করো না আপু। আর মা বলল তুমি নাকি চলে যাবা। কত প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাবো একসাথে, তোমার এক্সাম শেষ হয়ে গেলে, অথচ তুমি আমার সমস্ত প্ল্যান পানি ঢেলে বলছো চলে যাবা। এটা কিছু হলো? মুখ গোমরা গড়ে বলল সাফিন। রুমাইশা নিঃশব্দে হাসল, তারপর বলল, এমনভাবে বলছিস যেন আমি লন্ডন যাচ্ছি আর কখনো ফিরবো না। ক্লাস শুরু হলে তখন তো রোজ রোজ আসবো, তখন না হয় একদিন ঘুরে আসবো। একদিন কেন, দৈনিক দৈনিক ঘুরবো, বুঝেছিস? সাফিন ওপর নিচে মাথা নাড়িয়ে বোঝালো সে বুঝেছে। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো এখন নিচে চলো, মা কি নাস্তা তৈরি করছে চেক করে আসি। এই অসময়ে পড়লে তোমার স্মৃতিশক্তি কমে যাবে, তখন আর পরীক্ষায় পাশ করতে পারবা না, ফেল মেরে বসে থাকবা, আর মামা তোমার এই রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। রিক্সাওয়ালার সাথে বিয়ের কথা শুনে সাফিনের মাথায় চাটি মারল রুমাইশা। তারপর মুখে হাসি ফুটিয়ে সাফিনের হাত ধরে কিচেনে রুনিয়ার কাছে গেল দুইজনে। রাতের বেলা সাফওয়ানকে খাবার দিতে গেল রুনিয়া। সাফওয়ান রুমের বাইরে টি টেবিলের পাশে একটা পাটি বিছিয়ে বসে ল্যাপটপে কাজ করছিল। কারো পায়ের আওয়াজ পেতেই তড়িৎ গতিতে পাশে রাখা মাস্ক আর গগলস পরে নিল। তারপর আবারও নিজের কাজে মন দিল। রুনিয়া এসে খাবারের ট্রেটা রাখলেন টি টেবিলের ওপর। তারপর সাফওয়ানের পাশে বসলেন। রুনিয়াকে পাশে বসতে দেখে সাফওয়ান জিজ্ঞেস করল, কিছু বলবে মা? সাফওয়ানের কণ্ঠস্বর শুনে রুনিয়া বুঝলেন সাফওয়ানের মেজাজ খুব একটা ভালো নেই, কিন্তু তিনি দমে গেলেন না। কিছুক্ষণ নীরব থেকে নরম সুরে জিজ্ঞেস করলেন, সাফিন বলল তুই নাকি রুমিকে গলা ধাক্কা দিয়েছিস? সাফওয়ান নিজের কাজ অব্যাহত রেখেই বলল, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছি সেটা জিজ্ঞেস করো না। গলা ধাক্কা দেওয়ার মতো কাজ করেছে, তাই গলা ধাক্কা খেয়েছে। রুনিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। তারপর সাফওয়ানকে বোঝানোর জন্য বললেন, এত বড় একটা মেয়ের গায়ে হাত তুললি, সেটাও আবার গলা ধাক্কা। শামসুল যদি জানতে পারে যে ওর মেয়েকে আমরা এখানে এনে গলা ধাক্কা খাওয়াচ্ছি, তাহলে সেটা কেমন হবে? ভালো হবে? সাফওয়ান এবার ল্যাপটপটা কোলের উপর থেকে নামিয়ে রেখে রুনিয়ার দিকে ঘুরে বসলো। তারপর বলল, ওর যেটা প্রাপ্য ও সেটাই পেয়েছে মা। আর তাছাড়া আমি তো শুধু একা ওকে বকিনি, সাফিনকেও বকেছি। কিন্তু দোষটা যেহেতু ওর বেশি, তাই শাস্তিও ও পেয়েছে বেশি। যে কাজ করতে বারণ করা হবে সেই কাজ করলে শাস্তি তো পেতেই হবে। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। আর রিমু ও বাড়িতে কিছু বলবে না, তুমি নিশ্চিত থাকো। কথা শেষ করে আবারও ঘুরে ল্যাপটপটা কোলে নিল সাফওয়ান। রুনিয়া কিছুক্ষণ ওখানে বসার পর উঠে দোতলায় রুমাইশার রুমে চলে গেলেন। নিজের রুমে বসে রুমাইশা গতকাল জঙ্গলে কুড়িয়ে পাওয়া বস্তুটা হাতে নিয়ে উল্টে পাল্টিয়ে দেখছিল। জিনিসটা সাফওয়ানের। নোটস আনতে যেদিন সাফওয়ানের সাথে কলেজে গিয়েছিল সেই দিন এই রকমই একটা বস্তু দেখেছিল সাফওয়ানের কাছে। কিন্তু কুড়িয়ে পাওয়া জিনিসটা সাফওয়ানের কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও গত রাতের ঘটনার পর রুমাইশা পুরোপুরি নিশ্চিত যে এটা সাফওয়ানেরই। এমন সময় রুনিয়া ঢুকলেন রুমাইশার রুমে। আচমকা কাউকে ভেতরে আসতে দেখে দ্রুততার সাথে হাতের বস্তুটাকে নিজের বুকের মাঝে অন্তর্বাসের ভেতর দিল রুমাইশা। রুনিয়া এসে রুমাইশার সামনে চেয়ার টেনে বসলেন। এই সময় রুনিয়াকে নিজের রুমে দেখে রুমাইশা একটু অবাকই হলো। সংযত হয়ে বসতে বসতে বলল, এ কি ফুপি? রুনিয়া রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে নিতে নিতে বললেন, রুমি, তোকে আমি নিজের মেয়ের মতো করে দেখেছি সব সময়। সাফওয়ানের মতো করেই তোকে যত্ন করেছি। তুই কাল চলে যাবি, আর কবে আমার বাড়িতে আসবি জানি না। তারপর একটু চুপ থেকে বললেন, সাফিন আমাকে বলেছে সব। সাফওয়ান তোর সাথে কি রকম ব্যবহার করেছে কাল এই ব্যাপারে। আমি সাফওয়ানকে বলে এসেছি যে এই রকম কাজ যেন ও আর কখনো না করে। জানিসই তো ও একটু কেমন যেন হয়ে গেছে। তোর বাবা আমার উপর বিশ্বাস করে তোকে এখানে রেখে গিয়েছে। এখন যদি শোনে সাফওয়ান তোর সাথে এমন ব্যবহার করেছে, তাহলে আমার আর শামসুলের সামনে দাঁড়ানোর মতো মুখ থাকবে না। রুনিয়ার চোখের কোণে পানি জমতে শুরু করলো।
নিজের দুটো হাত দিয়ে রুমাইশার হাতটা মুঠি করে ধরে অনুরোধের সুরে বললেন, শামসুলকে এসব ব্যাপারে যেন কিছু বলিস না, তাহলে ও তোকে কখনো আমার কাছে পাঠাবে না। রুনিয়ার চোখ থেকে 2 ফোঁটা পানি থুতনি গড়িয়ে নিচে পড়ল। রুনিয়াকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল রুমাইশা। তাড়াতাড়ি নিজের অন্য হাতটা রুনিয়ার হাতের উপরে রেখে অসহায় হয়ে বলল, এ কি ফুপি, তুমি কাঁদছো কেন? আমি তো ওসব মনেই রাখিনি। আর দোষটা তো আমারই ছিল, তাই ভাইয়া বকেছে। ভাইয়া তো শুধু শুধু বকেনি। আর এসব কথা আমি বাড়িতে বলবোই বা কেন? এসব তো সামান্য বিষয়, এসব ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে। তুমি কেঁদো না ফুপি। রুনিয়ার কান্না তবুও থামছে না। তাই দেখে রুমাইশা অভিমানের সুরে বলল, তুমি এরকম করলে কিন্তু আমিও এইবার কান্না শুরু করব। মোটেই কেঁদো না তুমি। হাত দিয়ে রুনিয়ার চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছিয়ে দিল রুমাইশা। একদম কাঁদবে না, কিছুই হয়নি। এসব ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকলে হয় বলো? একদম নিজের মেয়ের মতো করে রুনিয়াকে বোঝাতে লাগলো রুমাইশা। ততক্ষণে সাফিনও চলে এসেছে ওর রুম থেকে। রুমাইশার রুম থেকে রুনিয়ার কণ্ঠস্বর শুনে সে এসেছে। সাফিন মাকে কাঁদতে দেখে রুনিয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রুমাইশা রুনিয়ার আড়ালে সাফিনকে চোখ গরম দিয়ে বোঝালো। সাফিন এসে রুমাইশার পাশে বসে বলল, কি হয়েছে মা, তুমি এরকম করে কাঁদছো কেন? উত্তরের অপেক্ষায় না থেকে রুমাইশাকে জিজ্ঞেস করলো আবার। রুমাইশা ওকে বলল কি কারণে রুনিয়া কাঁদছেন। সাফিন রুনিয়ার বাহুতে স্পর্শ করে বলল, আরে মা, তুমি রুমি আপুকে চিনলে না? আপু কি এমন মেয়ে যে গিয়ে মামাকে বলে দেবে সাফওয়ান ভাই ওকে ধাক্কা দিয়েছে? তুমি চিন্তা করো না, আপু কিছুই বলবে না কাউকে। তারপর বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে রুনিয়াকে ঘুমাতে পাঠিয়ে দিল রুমাইশা আর সাফিন। রুনিয়া রুমে যাওয়ার পর রুমাইশার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি দিল সাফিন। তারপর নিজের রুমে চলে গেল। রুমাইশাও নিজের রুমে এসে হাফ ছেড়ে বাঁচল যেন, কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। আজ রাত 11টার পরপরই বিছানায় চলে গেল রুমাইশা। ঘুম আসছে ওর প্রচণ্ড। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যার জন্য ঘুমেরা আরো বেশি করে জেগে ধরেছে রুমাইশাকে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমটা বেশ ভালোই জমিয়ে এলো। বিছানায় যাওয়ার আধা ঘন্টার ভেতরেই ঘুমের ঘোরে তলিয়ে গেল রুমাইশা। 1:30টার দিকে একবার জেগে গেল ও, কিন্তু পুরোপুরি জাগলো না, শুধু কান দুটোই সজাগ হলো। কিন্তু তুমুল বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শুনল না। পরক্ষণেই আবারও ঘুমিয়ে পড়ল। বৃষ্টির বেগ সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করছে। কিছুক্ষণ ঝমঝম বৃষ্টি তো কিছুক্ষণ ছিঁড়িছিড়ি। বাতাসের সাথে তাল মিলিয়ে আঁকাবাঁকা হয়ে ভূপৃষ্ঠে পতিত হতে লাগলো বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা। ঠিক এমন সময়তেই রুমাইশার ঘুমের ঘোর ছুটাতে দরজার কর্কশ নখের শব্দ এসে কানে লাগলো। কেউ একজন সমান তালে দরজার কড়া নাড়িয়ে যাচ্ছে। কড়া নাড়ার শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠল রুমাইশা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে হেঁটে দরজার নিকট পৌঁছালো। বাইরে তখনও তুমুল বৃষ্টির বেগ। রুমাইশা দরজায় কান পাতল। বুকের ভেতর ঠিপ ঠিপ করছে ওর। বাইরে থেকে কোনো শব্দ আসছে না। সাহস সঞ্চয় করে রুমাইশা আওয়াজ দিল, কে? তারপর আবারও দরজায় কান পেতে রইল। ওপাশ থেকে কেউ কোনো উত্তর করছে না। এমন সময় আবারও নখ পড়ল দরজায়। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো রুমাইশার। দরজার কাছ থেকে ফিরে এসে আবারও বিছানায় বসলো। দরজাও খুলবে না। সাফওয়ান ছাড়া এই সময় আর কেউ আসতে পারে না। নিশ্চয়ই ওকে মেরে ফেলতে এসেছে। রুমাইশা যে সব জেনে গেছে। নখের শব্দ অনেকক্ষণ আর হলো না। বাইরে বৃষ্টির বেগও এখন কমে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো রুমাইশা। ঠিক তখনই আবারও দরজায় খটখট শব্দ করে নখ পড়ল। এবারের নখটা অন্যগুলোর চেয়ে অনেক গুণ বেশি উগ্র। রুমাইশা ভেবে পেল না কি করবে সে। বিছানা থেকে নেমে আবারও দরজার কাছে গেল। দোনামোনা করতে লাগলো দরজা খুলবে কি খুলবে না সেটা নিয়ে। বাইরে বৃষ্টির বেগ আবারও বাড়তে শুরু করেছে। কি ডিসিশন নেবে সেটা ভাবতে ভাবতেই আবারও কয়েকটা উগ্র নখ পড়ল দরজায়। রুমাইশা আবার কোনো কিছু না ভেবে সাথে সাথেই দরজা খুলে দিল। আর চোখের পলকে দরজার ওপাশে থাকা মাস্ক পরিহিত ব্যক্তিটা তার শক্ত পুরুষালী পেশিবহুল হাতটা তড়িৎ গতিতে রুমাইশার গলায় চেপে ধরল। ঠেলতে ঠেলতে সোজা বিছানার উপরে চেপে ধরল ওকে। অতর্কিত হামলায় তাল হারিয়ে ফেলল রুমাইশা। শ্বাসনালীতে চাপ পড়া মাত্রই সাফোকেশন শুরু হলো ওর। নিজের 2 হাত দিয়ে প্রাণপণে গলা থেকে সাফওয়ানের হাতখানা সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো।
তীব্র চাপে জিহ্বা বেরিয়ে আসতে চাইল, চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম হলো ওর। আমার উপর নজরদারি চালাচ্ছ রুমাইশা কাদের? এই তুমি আমার উপর নজরদারি চালাচ্ছ? রুমাইশার কানের একদম কাছে মুখ নিয়ে চিপিয়ে চিপিয়ে বলল সাফওয়ান। তারপর কানের কাছ থেকে মুখ সরিয়ে নিল। অসহ্য যন্ত্রণায় নীল হয়ে যাওয়া রুমাইশার মুখের দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান। সাফওয়ানের হাতটা গলা থেকে সরানোর চেষ্টারত অবস্থায় রুমাইশার হাত দুটো আস্তে আস্তে শক্তি হারিয়ে শিথিল হয়ে যেতে শুরু করলো। বাচ্চার আকুতি নিয়ে শেষবারের মতো চোখ মেলে তাকালো রুমাইশার দিকে। রুমাইশা সাফওয়ানের দিকে জল জল নিশাচুরি চোখ দুটো দিয়ে সেই আকুতি স্পষ্ট দেখতে পেল সাফওয়ান। নিজের হাতের বাঁধনটা অল্প একটু আলগা করলো। সামান্য ছাড়া পেতেই মুখ দিয়ে প্রচণ্ড জোরে নিঃশ্বাস নিল রুমাইশা, আর তারপরেই অসহায়ের মতো কাশতে শুরু করলো। মুখ দিয়ে লালা বেরিয়ে এলো ওর। কিন্তু রুমাইশার এমন মর্মর অবস্থা দেখেও মন গলল না সাফওয়ানের, গলা ছাড়ল না ও। আচমকা সাফওয়ান রুমাইশার বুকে নিজের গায়ের গন্ধের কোনো বস্তুর উপস্থিতি টের পেল। রুমাইশার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে চোখ লাগালো রুমাইশার বুকে। সন্দেহের চোখে আরও একবার চোখ তুলে তাকালো রুমাইশার চোখের দিকে। বেদনাবিধ দৃষ্টিতে সাফওয়ানের সন্দেহপূর্ণ চাহনির দিকে তাকাতেই ওর মনে পড়ল রুনিয়া আসার পর জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সেই বস্তুটা ও ওর অন্তর্বাসের ভেতরেই ঢুকিয়ে রেখেছিল। ঘটনাটা মনে পড়তেই আটকে উঠল রুমাইশা। সাফওয়ান নিজের তীক্ষ্ণ নাক দিয়ে কয়েকবার জঙ্গলি পশুদের মতো করে রুমাইশার বুকের কাছটার ঘ্রাণ নিল। তারপর সেই বস্তুটা যে একান্তই তার সেটা নিশ্চিত হওয়া মাত্রই রুমাইশার দিকে অগ্নিচক্ষু দিয়ে তাকালো সাফওয়ান। গলার বাঁধন যতটুকু আলগা করেছিল ততটুকু আবারও সুদৃঢ় বন্ধনে চেপে ধরল সাফওয়ান। আর সাথে সাথেই আগের মতো আবারও হাত পা অবশ হতে এলো রুমাইশার। সাফওয়ান রুমাইশার গলার নিচে আর বক্ষের আরম্ভস্থলে নিজের হাত স্পর্শ করে ধীর গতিতে দুটো আঙুল রুমাইশার কামিজের অভ্যন্তরে অন্তর্বাসের ভেতর দিয়ে বক্ষ বিভাজিকা ছুঁয়ে দিয়ে নিয়ে গেল অন্তর্বাসের সমীক্ষা রেখায়। আর তারপরেই সেই কাঙ্ক্ষিত বস্তুটা পেয়েও গেল সাফওয়ান। এক টান দিয়ে সেটা বের করলো। টান দেওয়ার সাথে সাথে সাফওয়ানের নখের আঁচড়ে রুমাইশার বুকের মাঝখানে ছিলে গিয়ে কিঞ্চিৎ রক্তিম আভা দেখা গেল। আর এরপরেই রুমাইশার গলা পুরোপুরি ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে ছিটকিনি দিয়ে দিল। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ছাড়া পাওয়া মাত্রই রুমাইশা নিজের গলাতে হাত দিয়ে প্রচণ্ড শব্দ করে দম নিল। চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগলো ওর। মুখ থেকে কষ বের হয়ে গাল বেয়ে পড়ছে। শ্বাসকষ্টের রোগীর মতো জোরে জোরে দম নিতে থাকলো রুমাইশা। সাফওয়ান এবার এক ঝটকায় রুমাইশার হাত ধরে বিছানা থেকে উঠিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল রুমাইশার পিঠ। তারপর রুমাইশার চিবুক চেপে ধরে রুমাইশার কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল,